আসসালামু আলাইকুম সকলকে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে ইলেকট্রোবিন্যাসের যে নীতি, পরমাণুতে ইলেকট্রোবিন্যাসের নীতি। এর আগের লেকচারে আমরা পড়েছি যে কিভাবে এস অরবিটালে 2টা, পি অরবিটালে 3টা, পি অরবিটালে 6টা, ডি এ 10টা, এফ এ 14টি ইলেকট্রন আসলে থাকে। এরপরে 2n স্কয়ারের একটি সূত্র আমরা দেখেছিলাম, 2l+1 × 2 এরকম একটি সূত্র আমরা দেখেছি। সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে কীভাবে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করতে হয়। তো আজকে আমরা পড়বো পরমাণুতে ইলেকট্রোবিন্যাসের নীতি। হ্যাঁ, ইলেকট্রোবিন্যাসের যে নীতি ওটা সম্পর্কে জানবো। আচ্ছা, তো আমরা আউফ বাউ একটা শব্দের সাথে পরিচিত হয়। আউফ বাউ, আউফ বাউ হচ্ছে একটা জার্মান শব্দ। হ্যাঁ, আউফ বাউ একটা জার্মান শব্দ, যেটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ। তো আমরা জানি বিল্ডিং যখন উঠে তখন কিন্তু নিচতলা থেকে উপরের তলা, এরপরে উপরে মানে নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে আস্তে আস্তে উপরে ফ্লোর হয়। তো সেমভাবে আমাদের যখন ইলেকট্রনটা আসলে বিন্যস্ত হয় একটা মূলের পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে, তখন সেই নীতিটা ফলো করে। মানে সে আগে নিম্ন শক্তি স্তরগুলো ফিল আপ করে তারপর উচ্চ শক্তি স্তরের দিকে আসলে উচ্চ শক্তি স্তরে সে গমন করে। তো আমরা এটা এভাবে বলবো, সবসময় পরমাণুসমূহ, পরমাণু ইলেকট্রনগুলা, পরমাণুতে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে। তাহলে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে। তো আমরা কোনটা নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর, এটা কীভাবে বুঝবো? নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর মানে কম শক্তিপূর্ণ যে মানে পূর্ণ, আমরা নিম্ন শক্তি মানে যেটা শক্তি কম, যেটা শক্তি কম, উচ্চ শক্তি মানে যেটা হচ্ছে যেটা শক্তি বেশি। তো শক্তিটা কীভাবে কাউন্ট করবো? আসলে শক্তির কাউন্টের যে সূত্র আমাদের, এটা হচ্ছে n+l। হ্যাঁ, n+l। তো আমরা n এর পরিচয় জেনেছি, l এর পরিচয় জেনেছি। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা আমাদের যে শক্তি স্তর বা অরবিট বা শেল যেগুলোকে বলছি, যেখানে বলতেছে n1 2 3 4 হতে পারে, বা KLMN হতে পারে। ঠিক আছে, KLMN দ্বারাও ডাকা হয় এগুলোকে। তো এটা হচ্ছে আমাদের n এর মান। যখন আমরা বলবো m শক্তি স্তর আছে তখন n এর মান 2, যখন l শক্তি স্তর আছে তখন n এর মান 3, যখন n শক্তি স্তর আছে তখন n এর মান 4। ঠিক আছে, এরপরে আমরা দেখেছি শুধু শক্তি স্তরে না, উপশক্তি স্তরে কিন্তু ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তো ওখানে আমরা দেখেছি এস পি ডি এফ শক্তি স্তর। এস কখন হয়? যখন L=0 হয়। এল পি কখন হয়? যখন L=1 হয়। ডি মানে 2, এফ মানে 3। এবং এসে জানি আমরা 2টা ইলেকট্রন থাকে, এসে 2টা ইলেকট্রন থাকে, পি এ 6টা ইলেকট্রন থাকে, ডি এ 10টা ইলেকট্রন থাকে, এফ এ টোটাল 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ওখান থেকে জেনেছি আমরা এন এবং এল এর পরিচয়টা। তো কোনো পরমাণুতে এন এবং এল এর বা কোনো যে পরমাণুর শক্তি স্তরের বা উপশক্তি স্তরে এন এবং এল এর মান যোগ করলেই আমরা ওই শক্তি স্তরের শক্তিটা পাবো। হ্যাঁ, ধরা যাক আমরা মনে করো 2p। হ্যাঁ, 2p এর শক্তি আমরা কেন বের করবো? এখানে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে আমাদের এল এর মান, এটা হচ্ছে আমাদের এল এর মান, এটা হচ্ছে আমাদের এল এর মান। তাহলে আমরা যখন একটা শক্তি স্তরকে লিখব, প্রকাশ করব, তখন ফার্স্টে লিখব এন এর মান, তারপর লিখব এল এর মান, এরপরে লিখব এল এর ঠিক উপরে লিখব কতগুলো ইলেকট্রন ওখানে আছে, ঠিক তত সংখ্যাটা। তাহলে এখানে মনে করি আমি যদি 2p লিখি, 2 এল এর জন্য হয় আমাদের পি হয় কত, পি এর জন্য আমাদের জন্য 1 যখন হয় এল এর মান, তখন এটা হবে পি অরবিটাল। এবং এখানে আমাদের যে ইলেকট্রন যতগুলো থাকবে ততগুলো দিব, তবে সর্বোচ্চ 2p6 ইলেকট্রন পর্যন্ত থাকতে পারে। তাহলে আমরা এরকমভাবে একটা অরবিটালকে প্রকাশ করতে পারি, যেখানে প্রথমটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে 2টা হচ্ছে এন এর মান, পরেরটা হচ্ছে এল এর মান, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো এটা যখন আমরা শক্তি বের করবো, এন এর মান হচ্ছে কত 2, পি এর মান কত 1, তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল শক্তি।
3 হচ্ছে এই 2p অরবিটালের শক্তিটা। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি 4s এর শক্তি কত, 4 প্লাস এস এর জন্য 0 ইজ ইকুয়াল টু 4, কারণ এস এর জন্য এল এর মান কত, এস এর জন্য এল এর মান আমরা কত জানি, এই যে এস এর জন্য এল এর মান 0 হয়, তাহলে এখানে 0 বসালাম 4 আসে। সেমভাবে যদি আমরা 3d এর জন্য বের করি, 3 হচ্ছে 3, d এর জন্য হয় 2, এল এর মানে যে d এর জন্য 2 হয়, তার মানে 5 হয়। তার মানে আমরা শক্তি নিম্ন শক্তি স্তর ফিল আপ করে উচ্চ শক্তি স্তর দিকে ইলেকট্রনগুলো গমন করে। তার মানে 4s এ নাকি 3d তে কোনটাতে ইলেকট্রন যাবে, আসলে ইলেকট্রন যাবে আমাদের 4s এ, কারণ তার শক্তি কম 3d এর চাইতে। ওকে, আচ্ছা, তো আমাদের আরেকটা বিষয় হচ্ছে কেন আমাদের যে যখন আমাদের এমন হয় যে শক্তির পরিমাণ সমান হয়ে যাবে, শক্তির পরিমাণ যখন সমান হয় তখন কোথায় ইলেকট্রনটা প্রবেশ করবে। সাপোজ আমাদের উদাহরণ দেওয়া হচ্ছে 3d এর শক্তি এবং 4p এর শক্তি। হ্যাঁ, 3d এর শক্তি কত, আমাদের 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হয়, 5 হয়। এই 3টা হচ্ছে n এর মান, এই 2টা হচ্ছে l এর মান, l এর মান d সমান কত হয়, l এই যে 2, d সমান 2 হয়, তাহলে আমরা এটা লিখেছি 5 আসছে। এটা হচ্ছে 4 প্লাস, ওকে, পি এর জন্য আমাদের কত হয়, পি এর জন্য 1 হয়, তাহলে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হয়, 5 হয়। তাহলে দেখা যাক উভয় পক্ষেই কিন্তু আমাদের শক্তির ভ্যালুটা 5। তো আমরা এখন কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করাবো, যখন n প্লাস l এর মান সমান হয়ে যাবে তখন আমরা এরপরে তাকাবো হচ্ছে n এর দিকে। n কার ছোটো, এখানে 3d এর জন্য তার n এর মান ছোটো, এখানে n হচ্ছে 3, এখানে n এর মান হচ্ছে 4, ঠিক আছে, এই যে 4, এটা 3, তাহলে যেটার n এর মান ছোটো ওখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে যখন আমাদের n প্লাস l এর মান সমান হয়ে যাবে, শক্তি সমান হয়ে যাবে, যেখানে আমাদের n এর মান ছোটো ওখানে আমরা ইলেকট্রনকে আগে প্রবেশ করাবো, বা এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা শক্তি কম কাউন্ট করা হবে আর কি। আচ্ছা, তো আমাদের এটা গেল। এরপর আমাদের আরেকটা প্রশ্ন এরকম আসে জ্ঞানমূলকে যে আমাদের 2d অরবিটাল সম্ভব কি না, বা 3f অরবিটাল সম্ভব কি না, এগুলো কি আসলে সম্ভব? আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে এটা কিসের মান বলছে, এটা হচ্ছে n এর মান, এটা কিসের মান, l এর মান, এটা কিসের মান, n এর মান, এটা হচ্ছে l এর মান। আচ্ছা, তো আমরা যখন এর আগের লেকচারে পড়েছিলাম n এর মান যখন 2 হয়, l এর মান তখন কি হচ্ছিল, 0 1, 0 1 না, কারণ l এর সূত্র কি, শূন্য সহ n মাইনাস 1, n ধরেছ 2, তার মানে 2 মাইনাস 1 সমান 0 1, 2 থেকে 1 গেলে 1 থাকবে, তাহলে 0 1, এই যে n যখন 2, l এর মান 0 1, l এর মান 0 এর জন্য হয় s অরবিটাল, 1 এর জন্য হয় p অরবিটাল, মানে এই 2 অরবিটাল এর জন্য আমরা সাব অরবিটাল পাচ্ছি, বা 2 অরবিটালের জন্য অরবিটাল পাচ্ছি s এবং p, s এবং p পাচ্ছি, তার মানে 2s সম্ভব, 2p সম্ভব। হ্যাঁ, আর 2d কখনোই সম্ভব না, কারণ আমরা 0 1 2 তো পাচ্ছি না, n এর মান 2 এর জন্য আমরা l এর মান 2 পাচ্ছি না, তাই 2d কখনোই সম্ভব না। সেমভাবে 3f এর জন্য আমরা যখন বলবো n এর মান যখন 3, এখানে n এর মান 3 না, n এর মান যখন 3, l এর মান কত, 0 1 2, এই যে l মাইনাস 1 পর্যন্ত, n মাইনাস 1 পর্যন্ত, তাহলে এখানে থ্রাইস s, 3 0 এর জন্য থ্রাইস p, p এর জন্য 3d, আর 3f তো কখনোই হচ্ছে না, কারণ আমাদের 3 পাচ্ছি না l এর মান, এই জন্য আমাদের এটা সম্ভব না। আচ্ছা, তো আমরা এখন দেখবো আসলে কীভাবে ইলেকট্রনটা কোন অরবিটালগুলোতে আগে প্রবেশ করছে। তাহলে আমরা আহ্বান নীতি সম্পর্কে মূল কথা কি, ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে, এবং এটা হচ্ছে আমাদের আহ্বান নীতি। ওকে, এবং শক্তি স্তরের পরিমাণটা আমরা কীভাবে যাচাই করব, যেখানে আমাদের এই যে n প্লাস l এর মান যে কম, ওটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, যেখানে সেটা হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর আছে। তো আমরা যদি একটু শক্তি স্তরটা দেখি, যদি ইলেকট্রনের ইয়েটা দেখি, এটা হচ্ছে 1s, এটা যদি আমাদের 2s 2p, আমরা যদি 2s এর পরে 2p 2d কিন্তু লিখতে পারবো না, কারণ n এর মান 2 এর জন্য কিন্তু আমরা পাই শুধু s এবং p, মানে l এর মান পাচ্ছি 0 এবং 1, এই যে 0 এর জন্য s লিখেছি, 1 এর জন্য p লিখেছি। 3s যখন লিখতেছি 3p লিখবে, 3dও লিখতে পারবো, কারণ s যখন আমরা n এর মান 3 ধরেছি, কিন্তু l এর মান 0 1 2 পাচ্ছি। ওকে, 4s 4p 4d 4f লিখতে পারবো, তেমনি 5s 5p 5d 5f লিখতে পারবো, 6s 6p 6d 7s 7p, আচ্ছা থাক, 8s। আচ্ছা, তো আমরা যদি এখন এরকম করে একটু আঁকি,
আচ্ছা, এই যে এখান থেকে আমাদের শুরু হচ্ছে টোটাল নিম্ন শক্তি স্তর। 1s হচ্ছে আমাদের সবচাইতে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল 1s। 1s, দেন 2s, 2p, 3s, 3p, 4s, d, 3d, 4p, 5s, দেন 4d, 5p, 6s, দেন 4f, 5d, 6p, 7s, দেন 5p, 6d, 7p, 8s। তাহলে আমাদের দেখো ফার্স্টে 1s, দেন সে শক্তিশালী হচ্ছে 2s, তারপর হচ্ছে 2p, তারপর হচ্ছে 3s, তারপর হচ্ছে 3p, তারপর হচ্ছে 4s, এরপরে হচ্ছে 3d, 4p, 5s, এরপরে হচ্ছে 4d, 5p, 6s, আচ্ছা এরকম হয়। তাহলে এটা যদি আমি সন্ধ্যা দিয়ে মনে রাখতে চাই এটা এবং বলবা, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস, এফডিপিএস। তাহলে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস, এফডিপিএস। তাহলে এভাবে মাথায় রাখা যায়। আচ্ছা, তো এখানে আমরা এন এর মান পেয়েছি 1, এখানে আমরা এন এর মান পেয়েছি 2, এখানে আমরা এন এর মান পেয়েছি 3, এখানে পেয়েছি 4, এখানে পেয়েছি 5, এখানে পেয়েছি 6, এখানে পেয়েছি 7, এখানে পেয়েছি 8। ওকে, এন এর মান যখন 1 হয় 2 n স্কোয়ারের যে সূত্রের আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? 2টা। এর মান যখন 2 তখন 8টা, এর মান যখন 3 18টা, যখন এখানে 32টা। এভাবে ইলেকট্রন সংখ্যা আমাদের হবে। আচ্ছা, তো এইভাবে আমরা মূলত ইলেকট্রন বিন্যাসটা করবো। তো এস অরবিটালে সর্বোচ্চ আমরা জানি 2টা ইলেকট্রন থাকতে পারবে। এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে, পি এ সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকবে, ডি এ সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকবে, এফ এ সর্বোচ্চ 14 ইলেকট্রন থাকবে। কেন থাকবে আমরা বিস্তারিত পড়েছিলাম। কারণ এস আমরা জানি এম এর মান 2টা হয়, এখানে 0 বা অরবিটাল 2টা পাচ্ছি, মানে একটা পাচ্ছি অরবিটাল। একটা অরবিটাল আমরা জানি দুটি যে স্পিনের ইলেকট্রন ঘুরবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, জন্য 2টা। পি এর জন্য আমরা অরবিটাল পাচ্ছিলাম কয়টা? সাব অরবিটাল 3টা, পিএক্স, পিওয়াই, পিজেড। এখানে আমরা জানি প্রত্যেকটা অরবিটাল আবার স্পিন অনুযায়ী ঘুরবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 3 × 6টা। ডি এর জন্য 5টা সাব অরবিটাল পাচ্ছিলাম, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। ওই জন্য আমরা এখানে পাচ্ছিলাম কয়টা? 5 × 10টা, 2টা স্পিনে ঘুরবে। এফ এর ক্ষেত্রে 7টা অরবিটাল পাচ্ছি, 7টা অরবিটাল পাচ্ছিলাম, তাই 7 × 14টা ইলেকট্রন এখানে এক্সিস্ট করবে। আচ্ছা, তো আমাদের এখানে তাহলে আমাদের দেখো সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে 1s-এ, তারপর 2s-এ, তারপর 2p-তে, তারপর 3s-এ, তারপর 3p-তে, তারপর 4s-এ, তারপর 3d-তে, তারপর 4p, তারপর 5s, তারপর 4d, 5p, 6s। এইভাবে নিম্ন শক্তি স্তর ফিল আপ করে উচ্চ শক্তি স্তরের দিকে আমাদের ইলেকট্রনটা গমন করবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি ইলেকট্রন বিন্যাসটি দেখি, আমাদের সাপোজ লিথিয়াম 3, 1s2, 2s1, তাহলে যে 1s2-তে 2টা ইলেকট্রন গিয়েছে, 2s1-এ একটা ইলেকট্রন, যেহেতু আরেকটাই আছে বাকি, একটা ইলেকট্রন গিয়েছে। এরপরে অক্সিজেন 8 যখন রাখবো, 1s2, 2s2, 2p, 2টা 4টা গিয়েছে, 2p4। ওকে, 2p4। তাহলে এখানে আমাদের এসে গিয়েছে 2টা, 2s2-তে আমরা 2টা দিয়েছি কারণ এসে সর্বদান ক্ষমতা 2টা, 2p6-এ 6টা হয়, বাট আমাদের ইলেকট্রন আছে কয়টা বাকি? আর কয়টা? আর 4টা। তো এখানে 2p4-এ আমরা 4টা ইলেকট্রন দিয়েছে। সেমভাবে যদি আমরা দেখি অ্যালুমিনিয়াম 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, দেন 3p-তে চলে গিয়েছে, কারণ আমাদের এখানে কয়টা ইলেকট্রন হয়েছে? এখানে 10টা, এখানে 2টা, কত হলো? 12টা। এখানে কয়টা? 12টা হলো, 12টা। আর এখানে কয়টা লাগবে? একটা, 3p1। ওকে, তাহলে আমরা 3p1 পর্যন্ত ইলেকট্রন দিয়েছি। এরপরে যদি আমরা দেখি পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আচ্ছা 3p6, 4s1। ওকে, এখানে একটা বিষয় দেখা যাক তো। আচ্ছা, আমরা যদি দেখি এই জায়গাটাতে আমরা 2p6, 3s2, 2p6 হলে 3s2-তে কেন গিয়েছে? 2p এর শক্তি বের করো, 2 + 1 = কত হয়? 2 + 1 = কত হয়? 2 + 1 = কত হয়? 3। 3s এর শক্তি বের করো, 3 + 0 = 3 হয়। বাট এখানে আমাদের n এর মান কার কম? 2s এর, যে 2p এর কম, তাই আমরা 2p-তে গিয়েছি, মানে 2p এর শক্তি বেশি বিদায় তাই এখানে গিয়েছে। সেমভাবে 2p 3s এর মাঝে, আমরা 3s 3p এর মাঝে বিষয়টা এমন দেখি, 3p এর শক্তি বেশি, 3s এর শক্তি কম, 3s এর শক্তি সেজন্য ইলেকট্রন আগে গিয়েছে, 3p-তে পরে গিয়েছে, 3p1 হয়েছে, বাকি যে একটা ইলেকট্রন আছে ওটা। আচ্ছা,
তো এখানে একটা বিষয় হচ্ছে এমন যে 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা, আমরা জানি যখন আমরা n1 হবে, এই যে n1 এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, n2 এর জন্য এটা ধারণ ক্ষমতা 18টা, n3 এর জন্য এটা ধারণ ক্ষমতা n2 এর জন্য 8টা, n3 এর জন্য 18টা, n4 এর জন্য 32টা। এখানে দেখি তো যখন 1 হয়েছে তখন 1 এর জন্য 2টা ইলেকট্রন হয়েছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। 2s2 2p6, হ্যাঁ 2s2 2p6, 6 2 8টা, তাও ঠিক আছে, 2টা ইলেকট্রন 8টা ইলেকট্রন হয়েছে। আচ্ছা, 3s2 3p1, এখানে 3টা, কোথায় n3-তে। আচ্ছা, এখানে তো ইলেকট্রন নাই, আর বসাবো কই, তাহলে এখানে তো আর যায় নাই, সেই জন্য এখানে পিতে খালি আছে বাট দেই নেই। ওকে, পটাশিয়ামে দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখানে আমাদের এখানে 2টা, তাও ঠিক আছে, এখানে 8টা, তাও ঠিক আছে, এই যে 8টা, বাট এখানে কয়টা হয়েছে, এখানে 8টা হয়ে গেছে। থ্রিতে হওয়ার কথা ছিল কয়টা, 18টা, বাট এখানে আমরা কয়টা লিখেছি, 8টা। কেন? কারণ যখন 3s2 3p6, এই যে 3s2 3p6 এরপরে কি আছে, 3d10 না, 3d10, 3d আছে, আচ্ছা 3d, ওকে 3d, বাট আমরা কাকে দিয়েছি, 4s। তো 3da এবং 4s কার শক্তি বেশি বা কম, তাহলে 3da শক্তি হচ্ছে 3 + 2 = 5, 4s এর শক্তি হচ্ছে 4 + 0, তার মানে 4। তার মানে আমাদের 4s এর শক্তি কম হয়, আমাদের 4 এর ইলেকট্রনটা দিয়েছি। 3dতে ইলেকট্রন যায় নাই, কারণ 3d এর শক্তি বেশি। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের এখানে যদিও আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে বা শক্তিস্তর অনুসারে n3-তে 18টা ইলেকট্রন এক্সিস্ট করার কথা, কিন্তু আমরা তা না করে 4s ইলেকট্রনটা দিয়েছি আউফবাউ নীতি অনুসরণ করতে গিয়ে। আউফবাউ নীতির জন্য আমাদের 2n² সূত্রটা পটাশিয়াম 19 বা ক্যালসিয়াম 20 এরপরে আর খুব একটা মানে না। 2n² সূত্রটা, 2n² সূত্রটার খুব একটা আমাদের আসে না। কেন? ওই ক্ষেত্রে আসলে আউফবাউ নীতি অনুসরণ করতে গিয়ে আমাদের ইলেকট্রনের এদিক ওদিক হয়, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমরা এটাই দেখেছি 3s2। হ্যাঁ, এবার যদি পরবর্তীতে 4s2 ফিল আপ হয়, এই যে আমরা দেখতেছি 4s2 ফিল আপ হয়, দেন 3d10-এ যাবে। 4s2 যখন ফিল আপ হবে, দেন 3d10 কোনো এক সময় সে ফিল আপ করবে, 3d10 কোনো এক সময় সে ফিল আপ করবে, দেন এখানে 8-এ 10-এ 18টা সম্ভব, দেন 2n² সূত্র হয়তো মানবে, বাট মাঝখানে যে মৌলগুলো আছে না, এগুলো কেউ মানবে না আমাদের 2n² সূত্রটা, কারণ আউফবাউ নীতি অনুসরণ করতে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূল কথাবার্তা আর কি। এখানে মানে নিম্ন শক্তি স্তর ফিল আপ করে উচ্চ শক্তি স্তর দিকে ইলেকট্রনগুলো গমন করবে। আচ্ছা, তো আমরা যদি একটা ইলেকট্রন ব্যালেন্স দেখি, আরেকটা আয়রন 26, হ্যাঁ আয়রন 26, 1s2 2s2 2p6 3s2 3p6 হবে, কারণ দুইটা 4 2টা 8টা 10টা 12টা 18টা, আর হচ্ছে কয়টা 6টা, 3p6 4s2 হয়ে যাবে। তো এই যে 3p6 4s2 ফিল আপ 3d-তে যাবে, আবার 3d-তে গিয়ে কয়টা 6টা, 3d6, তাহলে এখানে 8টা 26টা বা 18 26, ঠিক আছে। তাহলে এখানে 2টা, এখানে টোটাল 8টা, এখানে 8টা, এখানে 2টা, এখানে 6টা। তাহলে এখানে আমাদের থার্ড অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে, 8-এ 6 কত, 8-এ 6 হচ্ছে আমাদের 14, 8-এ 6 14 ইলেকট্রন প্রবেশ করেছে, এখানে 14, 4s 2টা, ফোর্থ অরবিটালে হয়েছে 2টা, তার মানে 14 আর 2 হচ্ছে 16টা, এবং হচ্ছে এদিকে 10টা 26টা ইলেকট্রন টোটাল প্রবেশ করেছে। তাহলে এটা কিন্তু আমাদের 2n² সূত্র মানে নি, 2n² সূত্র মানে নাই, তাহলে এটা কিন্তু আসতেই পারে কোনটা 2n² সূত্র মানতেছে, কোনটা 2s² সূত্র মানতেছে, কেন মানতেছে না, আউফবাউ নীতি অনুসরণ করতে গিয়ে মূলত। আচ্ছা, তো আমাদের এই বিষয়টা দেখা হয়েছে এরকম। আচ্ছা, যদি এবার আমাদের স্ক্যান্ডিনেভিয়ার ক্ষেত্রে দেখি, স্ক্যান্ডিনেভ 21, 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে এখানে হচ্ছে আমাদের 2টা 8টা 10টা 12টা, 12 আছে 12 হচ্ছে 18, দেন 4s ফিল আপ করবো, 4s2 হয়ে যাবে, আর একটা থাকতেছে মনে হয় 3d1। তাহলে এখানে আমাদের 2 8 10 12 12 আছে 18, 18 দিয়ে 20, 20-এ 21, ঠিক আছে, স্ক্যান্ডিনেভিয়ান 21। তাহলে আমাদের 4s2 ফিল আপ করে তারপর 3d1-এ গেছে, তাহলে এটা আমাদের সাজিয়ে লিখলে আমরা এভাবে লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। হ্যাঁ, এটা একটু সাজিয়ে লিখলে এভাবে লেখা যাবে। ওকে, তাহলে আমরা এভাবে মূলত ইলেকট্রন বিন্যাস করবো, আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করে তারপর উচ্চ শক্তি স্তর ফিল আপ করবো।
আচ্ছা, তো এতটুকু হচ্ছে আমাদের যে ইলেকট্রোবিন্যাসের স্বাভাবিক নিয়ম এটা। এরপর আমরা ইলেকট্রোবিন্যাসে কিছু ব্যতিক্রম দেখতে পাবো যে আমাদের আহ্বান নীতিটাও আমাদের স্যার অনেক সময় আহ্বান নীতিটা না মেনে ইলেকট্রোবিন্যাসটা কীরকম হচ্ছে বা কেন হচ্ছে। আচ্ছা, তো আমাদের স্বাভাবিকভাবে আমরা জানি এসে কয়টা ইলেকট্রন থাকবে, এসে 2টা ইলেকট্রন থাকবে, পি এ 6টা ইলেকট্রন থাকবে, ডি এ 10টা ইলেকট্রন থাকবে, এফ এ 14টা ইলেকট্রন থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, স্বাভাবিকভাবে এরা যদি পূর্ণ অবস্থায় থাকে তাহলে এরা সম্পূর্ণভাবে স্থিতিশীল হবে, সম্পূর্ণভাবে স্থিতিশীল থাকে। বাট যদি পূর্ণ অবস্থায় নাও থাকে, যদি অর্ধপূর্ণও থাকে তারা কোনো রকম, তাহলে কিন্তু তারা বেশ স্থিতিপূর্ণ হয়ে যায়, এবং অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে এমন, এসে 2টা পূর্ণ অবস্থায়, এসে 1 হলে হাফ হয়ে গেলে অর্ধপূর্ণ, পি 6টা অর্ধেক হচ্ছে 3, তাহলে এখানে অর্ধপূর্ণ, ডি 10টা 5টা, এখানে 14 এর অর্ধেক হচ্ছে 7, মানে এটা হচ্ছে মোটামুটি অনেক বেশি সুস্থিত, এটা হচ্ছে মোটামুটি বেশি লেভেলে সুস্থিত। মানে বলা যাচ্ছে এরা এই 2 অবস্থায় থাকতে সবচেয়ে বেশি পছন্দ করবে। তাতে যদি এমন কখনোই সুযোগ আসে যে পূর্ণ অর্ধপূর্ণ হয়ে যাবে, তারা কিন্তু সেটা আহ্বান নীতিটা ভেঙে ওইটা গঠন করে ফেলে বা ওইটা সিস্টেমটা মানে। তাহলে আমরা যখন কপারের ইলেকট্রোমিটারটা দেখব 1s2 2p 2s2 2p6 3s2 3p6 3d 9 4s2, স্বাভাবিকভাবে এভাবে হওয়ার কথা ছিল আমাদের ইলেকট্রনটা। এখানে 10টা 18টা 10টা 12টা 18টা 20টা 29টা, স্বাভাবিকভাবে আমাদের 4s2 ফিল আপ করে তারপর 3d 9-এ গিয়ে 9টা ফিল আপ করতো, তাই না? 3d 9 হতো, স্বাভাবিকভাবে এরকম হওয়ার কথা ছিল, বাট এরকম হয় না, আসলে এরকম হয় না। কেন হয় না? কারণ আমাদের এখানে কপার এখানে যে 29 আছে, এখানে আমরা জানি 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে কি করে 4s2 সে পূর্ণ অবস্থায় আছে, বাট 4s1 হলেও তার খুব একটা অসুবিধা নাই, তাহলে সে 4s1 হয়ে যাবে স্বাভাবিকভাবে, অর্ধপূর্ণ হয়ে গেছে। কারণ আমরা জানি s1 অবস্থায় সে বেশ স্থিতিশীল। এখানে 3d 9 আছে না, এই 3d 9টা 3d 10 হয়ে যায়, তাহলে ভালোই স্থিতিশীল। এটা সবচেয়ে বেশি স্থিতিশীল তার ইলেকট্রন বিন্যাস। সেজন্য আমরা কপারের একমাত্র ব্যতিক্রম দেখতে পাই, যেটা আউফবাউ নীতি মানে না। এটা হচ্ছে আমাদের আউফবাউ নীতি মানে না, আউফবাউ মানে না, ঠিক আছে? এটা বের লিখবে। সেমভাবে আমরা আমাদের পর্যায়সারণীতে ক্রোমিয়াম দেখতে পাই, ক্রোমিয়াম 24, যেটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, স্বাভাবিকভাবে এখানে 3d6 হয়ে 3d4 হয়, 3d4, তাহলে এখানে 10টা 18টা 18 আর 2 22 24, ঠিক আছে? তাহলে 3d4, হ্যাঁ 4s2 3d4 হওয়ার কথা ছিল, বাট এখানে কী হলো, 4s একটা ইলেকট্রন ছেড়ে দিবে, অর্ধপূর্ণ হয়ে যাবে, এখানে 5 করে দিবে, তাও অর্ধপূর্ণ করে দিবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 থেকে হয়ে যায় 5, একটা ইলেকট্রন ছেড়ে এখানে 4s1 হয়ে যাবে, 2 থেকে হয়ে যাবে 1। এভাবে আমাদের ইলেকট্রনটা আসলে এখানে এই যে আহ্বান নীতিটা মেনটেন না করে এরা অধিক পূর্ণ স্থিতিশীল থাকে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোবিন্যাসের ব্যতিক্রম। তাহলে আমরা পড়েছি আহ্বান নীতি সম্পর্কে, আহ্বান নীতিতে কীভাবে আমাদের ইলেকট্রনটা আসলে বিন্যস্ত হয়। আমরা জানি নিম্ন শক্তি স্তর ফিল আপ করে উচ্চ শক্তি স্তর দিকে যে গমন ইলেকট্রন, ওটা হচ্ছে আমাদের আহ্বান নীতি। এবং আমরা জানি কপার এবং ক্রোমিয়াম ইলেকট্রোবিন্যাস আমাদের ইলেকট্রোবিন্যাসের ক্ষেত্রে আহ্বান নীতি মেনে চলে না। এছাড়া আমরা যখন 18 19-এর পরে যাব, 19 20 পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডেনিয়াম টাইটানিয়াম ভ্যানেডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ এই দিকে যাব, তখন আসলে 2n² যে সূত্র করেছি এটাও আসলে মেনটেন হবে না। কার জন্য? আহ্বান নীতির জন্য। আর স্থিতিশীলতার যে বিষয়, এটার জন্য আহ্বান নীতি মেনটেন হবে না, ঠিক আছে? তো আজকে এতটুকুই আমাদের ইলেকট্রোবিন্যাস সম্পর্কে। আমরা পরবর্তী লেকচারে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম।